বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং বিদেশে প্রবাসে যারা অবস্থানরত আছেন, আপনাদের সবাইকে জানাই বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে কিছুদিন আগে লাইভে আসার কথা ছিল, কিন্তু জরুরি কাজে আমার ব্যস্ততা থাকার কারণে আমি লাইভে আসতে পারিনি, সঠিক তথ্যগুলো আপনাদেরকে দিতে পারিনি। এই বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন 2 পর্বের বিষয়, দুটি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো। নেটওয়ার্কজনিত কারণে আমরা লাইভে আসতে পারিনি। এখন ভিডিও রেকর্ড করে ওটা পুরোপুরি রেডি করে আশা করি ঘন্টা দেড়েকের ভিতরে আপনারা পেয়ে যাবেন। সবাই সহযোগিতা করবেন। যারা দুর্নীতি বিরোধী অসহায় নির্যাতিতদের পাশে দাঁড়ান আপনারা, আর যারা দুর্নীতিবাজ আপনারা হুঁশিয়ার হয়ে যান। এখন 1 নম্বর সাবজেক্টে আসি। 1 নম্বর সাবজেক্ট হলো, আপনারা জানেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক সংগঠন, যে সংগঠন গরিব অসহায় নির্যাতিতদের পাশে দাঁড়ায় এবং দুর্নীতিবাজদের আতঙ্ক হয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন যেমন আমার সাথে যারা চলাফেরা করতেছেন না, আমার কথা শুনে মনে হবে যে আমার মতন ভালো লোক, ফ্রিস্তা বলা ঠিক হবে না, মানে আমার মতন ভালো লোক মনে হয় সমাজে 10-15টা বাইর করা খুবই হার্ড হবে। আসলে তা সত্য নয়। আমার সাথে চলবেন, ফিরবেন, মিশবেন, কাজে সঠিক যখন আপনার কাছে খারাপটা ধরা পড়বে, অবশ্যই আপনি সাধারণ জনগণ এবং সরকার সবার উদ্দেশ্যে, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবার উদ্দেশ্যে ফ্ল্যাশ করে দেবে। এই অনুরোধ রেখে শুরু করতেছি। প্রথম কথা, আমরা ভাবতাম যে সিলেটে মনে হয় বহুদিন পরে একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে পেয়েছি। উনি নিজের ক্যাপশনে দিয়েছিলেন, ভালো কাজের উপহার সকজ। আসলে উনি সকজের উপযুক্ত। আমি কার কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন, আমি ক্লিয়ারলি বলতেছি। আমাদের সিলেটের বর্তমান ডিসি সাহেব জনাব সারোয়ার আলম, উনি আতঙ্ক সৃষ্টি করে, ওনাকে বারবার বলার পরে ওনার যে সিন্ডিকেট, পুরনো সিন্ডিকেট রয়ে গেছে ডিসি অফিসের, ওই সিন্ডিকেটের মাধ্যমে উনি সিস্টেম করতেছেন। আমি এটা বলবো, কেন বলবো, বাস্তব প্রমাণ নেই। কিছুদিন আগে দুর্গাপূজা চলে গেছে। দুর্গাপূজাতে প্রতিবারই জেলা প্রশাসকের পক্ষ থেকে হোক আর সরকারের পক্ষ থেকে হোক অনুদান দেওয়া হয়। এই অনুদানের জন্য দরখাস্ত দেওয়া লাগে। এই দরখাস্ত আপনারা যারা সচেতন নাগরিক, দুর্নীতি বিরোধী, আপনারা বুঝতে পারবেন। দরখাস্তর কিন্তু 2টি কপি থাকে। একটি কপি আপনি দরখাস্ত দিবেন, আর আরেকটা কপিতে দরখাস্ত দিচ্ছেন ওটা রিসিভ করে নিয়ে আসবে। তখন ওনারা ওই রিসিভ কপি না দিয়ে ওই হিন্দু ধর্ম অবলম্বী ভাই বোন, মায়ের বয়সী অনেকই ছিল, প্রায়
1000-এর মতন লোক ডিসি অফিসের দোতলায়। এখন আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় সততার দিক দিয়ে কাজ করতেছি বিদায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে আমার উপরে অনেক ধরনের মামলা হামলা হয়। তারই ধারাবাহিকতায় একটি দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ, অস্ত্র ব্যবসায়ীদের সিন্ডিকেটের গডফাদার আফজালুর রহমান নাজলু, সে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে একটি মামলা করেছিল। এই মামলাটি মহামান্য আদালত বেকসুরভাবে অব্যাহতি দিয়েছেন। এই অব্যাহতি পেয়েছি যে এই ডকুমেন্টটা সংগ্রহ করার জন্য আমি ওই দিন কোর্টে যাই। কোর্টে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে জেলা ও দায়রা জজ যে গেটে লেখা আছে, ও গেট দিয়ে ঢোকার পর থেকে দেখলাম যে একাধিক এই সময়কালে, যেমন গরিব 5:30 মতন, এই সময়কালে ধুম পাবলিক ওই জায়গায় থাকার কথা না, যারা বিশেষ জরুরি তারা থাকবে। এখন দেখা যায় প্রচুর লোক আইন শৃঙ্খলা বাহিনীর, প্রচুর লোক সিভিলে। তখন আমি কি করলাম, আমি আমার ওই কাগজের কথা ফটোকপি নিলাম আর সার্টিফাইডের জন্য অ্যাপ্লিকেশন করলাম। করে আমি ওই ঝামেলায় না জড়িয়ে, আমার কথা হলো আমার উপরে মামলা নেই, আমাকে অযথা হয়রানি করবেন, আমি মরার জন্য প্রস্তুত, ছেল জুলুম হইলা যাই হোক সব কিছুতে প্রস্তুত। এই সারওয়ার আলম সাহেবকে আমি আমার যথেষ্ট পরিমাণ আমার সাধ্য অনুযায়ী সাহায্য করেছি। ওনাকে যখন সহজ করা হয়েছিল আমি ভাবছিলাম উনি সৎ লোক, নিষ্ঠাবান লোক, উনি ওই যে র্যাবে থাকতে বুং বাং দেখিয়ে ওই সময় একটা যোগ খাইছেন। এখন ওই সাদা পাথরের কাহিনী ওইগুলা কিছুই না, ওইগুলা হলো সিস্টেম করে উনি সাদা পাথরের ওই যে কিছু ব্যবসায়ী আছে ওদেরকে বলছেন কিছু দিয়ে দাও আর ফায়দা হাসিল করে নাও, এইটা হলো কথা। তার এই কথা কিভাবে সত্য আপনারা জানেন, আপনারা আমার কাছ থেকে শুনেন সঠিক প্রমাণ। ওনার কাছে আমার নাম্বার আছে, আমার ফোন নাম্বার আছে এবং ওনার নাম্বার আমার কাছে আছে। উনি ওই জায়গায় অফিসে আছেন। আমি ভাবলাম সৎ লোক যখন, একজন অভিভাবক হিসাবে ওনাকে জানানো উচিত যে একটা মিথ্যা মামলা, সাইবার ট্রাইব্যুনালের মামলা থেকে মহামান্য আদালত আমাকে মুক্ত করে দিয়েছেন। এই কথা চিন্তা করে আমি ওনার সাথে দেখা করতে গেছি। তখন কি হয়েছে, বেশিরভাগ লোক, আমি সামাজিক কাজ করি বিদায়, মানুষের কল্যাণে কাজ করি বিদায় আমাকে চিনে জানে। আমি ওই জায়গায় যাওয়ার সাথে সাথেই দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচতলা পর্যন্ত লোকজন জাম। কি পরিমাণ লোক বুঝতে পারতেছেন আপনারা। এখন আমাকে যারা চিনে ওরা বলতেছে যে দাদা আমাদেরকে পূজার জন্য, উৎসব এর জন্য সাহায্য করবেন। এই সাহায্যগুলা আমরা দরখাস্ত দিয়েছি কিন্তু পাইনি, আমাদেরকে রিসিভ কপিও দেওয়া হয়নি। এই কথা বলে শেষ করার সাথে সাথে ভিতর থেকে দুজন লোক চলে আসলো দোতলায়। এসে কি করলো যে মাননীয় ডিসি সাহেব বলেছেন আপনারা সবাই নিচে চলে যান, মানে যারা সাহায্যের জন্য আসছে। ওনার কথা কেউ শুনতেছে না। অসহায় গরিব হতি দরিদ্র না হলে এই পূজায় সাহায্যের জন্য কি আসতো না। ওরা হতি দরিদ্র বিদায় আসছে, ওদের প্রাপ্য। বাংলাদেশ সরকারের এবং সরকারের দায়িত্বে যারা আছেন ওরা দেখশুন করবেন, ওদের উৎসবে সব কিছুতেই হেল্প করবেন।
তখন ওনাদের কথা যখন শুনতেছে না, ওই যে ভিতর থেকে যে দুইজন কর্মকর্তা আসছেন, যারা বিভিন্ন লোকজন যখন যান ডিসি সাহেবের সাথে দেখা করতে, ওনাদেরকে ধর্ণা দিয়ে যেতে হয়। ওনারা আগের ডিসি সাহেবদেরকেও মানে এরকম নষ্ট করেছে। আমি আপনারা জিজ্ঞাসা করবেন মাননীয় ডিসি জনাব সারোয়ার আলম সাহেবকে, আমি ওনাকে সচেতন করেছি কিনা, আমার কাছে প্রমাণ আছে। এখন কথা হলো ওনাদের কথা শুনতেছে না, আমাকে চিনে বিদায় কিছু সংখ্যক লোকে আমি বললাম যে আপনারা এই ডিসি সাহেবকে তো চিনেন না, উনি অন্যরকম। আমি তখনও ভাবতেছি উনি সৎ, অন্যরকম বিদায় উনাকে আপনারা সুযোগ দেন। ঠিক আছে, রিসিভ কপি দেওয়া হয় নাই, উনি তো জানেন না বোধহয়, আমি ওইটা ওনাকে নজরে দিচ্ছি। এই কথা শুনে সাথে সাথে ওনার যে অ্যাসিস্ট্যান্ট দুজন ম্যাজিস্ট্রেট আছেন, কার ইশারায়, ওনার ইশারা ওনার হুকুম ছাড়া কি আসতে পারে, এসে আমাকে নিচতলায় লাইব্রেরিতে নিয়ে যায়। লাইব্রেরিতে নিয়ে আমাকে বলা হয় পুলিশ এনে যে আমি নাকি সরকারের কাজে বাধা বিঘ্ন করেছি। আপনারাই বলেন, আমি যদি বাধা বিঘ্ন করে থাকি, বাংলাদেশের জনগণের যে শাস্তি দেবেন জনগণ এবং মাননীয় আদালত, আমি মাথা পেতে নেব। এরকম উনি বকবাজি করে বহু কাহিনী করতেছেন। উনি যদি সঠিক থাকতেন, ওনার কাছে আমার নাম্বার আছে, আমি ওনাকে এই সময় একাধিক ফোন দিয়েছি, নিম্নে 20 থেকে 30টা, কোনো সাড়া পায়নি। উনি ওনার গানম্যান আমাকে নিচ থেকে নিয়ে যাচ্ছে, যে ডিসি স্যার বলছেন আপনি যাওয়ার জন্য। ওনার গানম্যান ওনার ইশারা সারা কিভাবে নেয়। যাক, এরপরে যখন আমি জিজ্ঞাসা করলাম ওনার অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেটদেরকে যে আমার অপরাধ কি, ওনারা বললেন যে আমি সরকারি কাজে বাধা দিয়েছি। আমি বললাম সাথে সাথে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার গজব নাজিল হয়ে যাবে। আমি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ, একটি অরাজনৈতিক সামাজিক গরিব অসহায়দের পক্ষের দুর্নীতিবাজদের আতঙ্ক এই সংগঠনের সাধারণ সম্পাদক। জেল জুলুম হইলা কিংবা ফাঁসির দড়ি আমি ভয় পাই না। আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হবে। সাথে সাথে উনি কি করলেন, আরো 200 টাকা জরিমানা দিলেন এই কথার উপরে, পায়রা মানে বাউসারে। এই 200 টাকা জরিমানা উনি আমাকে বলতেছেন স্বাক্ষর করার জন্য। আমি বললাম আমি কিসের জন্য স্বাক্ষর করব, স্বাক্ষর আমি করিনি। এরপরে আমার কথা হলো আমি ভিজিটটা ঠিক মতো করে আসি, কুচিল্লায় ওই ভিজিটটাও করতে পারবো, মানে নাইলেও তো অন্যরকম ভাবে আমি কারাগারে যেতে হবে, গিয়ে ভিজিট করে আসতে হবে, যতটুকু আমার দায়িত্ব আছে। আমি কারাগারে চলে যাই। কারাগারে চলে যাওয়ার পরে সিলেট কেন্দ্রীয় কারাগার, মেট্রো 2, বন্দরবাজার যেটা পুরাতন কারাগার, এখানে দায়িত্বরত যিনি অত্যন্ত দক্ষ অফিসার, সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক সাহেব, আর একজন জেলার আছেন, জেলারের নাম আমার কাছে ক্লিয়ার এখন পর্যন্ত আসেনি, আমি আপনাদেরকে বলতেছি না, আগেরটাই বলছিলাম মনির। ওনার সাথে আমার কথা হয়েছে, গিয়ে দেখলাম যে দুর্নীতি এখানে কিভাবে হচ্ছে। আমি যাওয়ার 2 দিন পরেই মাননীয় সিলেটের ডিসি জনাব সারোয়ার আলম সাহেব পরিদর্শনে গেছেন। আমাকে বলেন যে আপনার কাগজ কোথায়। উনি তো আমাকে ক্লিয়ারলি দেখেন নাই, আমি যে বসে আছি, আমার কাগজ কোথায়। আমি বললাম কিসের কাগজ, মিথ্যা মামলায় ঢুকায়া আবার কাগজ কিসের দেখতে চান।
শেষ, উনি আর কোনো কিছু বলেন নাই। এখন কারাগারের দুর্নীতির বিষয়গুলো বলি। কারাগারে একটি বন্দী, নাম হলো পাপ্পু, চিফ রাইডারের দায়িত্বে। সে কি করে, একটু ধনী লোকদের সিস্টেম করে ভুলভাল বুঝিয়ে জেলারের নাম এবং সুবেদারের নাম বলিয়ে, অথচ সে যে নাম্বারগুলা দেয় যে বিকাশে কালেকশন করার জন্য, এগুলা হলো কারারক্ষীর অনেক নাম্বার দিয়ে দেয়। সে বাবলু পুরকাস্ত নামে আমার একজন লোক, এই লোকের কাছে 5,000 টাকা দাবি করছে আমদানি ওয়ার্ডে থাকার জন্য। আমি আসার সময় জেলার সাহেব এবং সুপার সাহেবকে অবগত করে আসছি। জেলার সাহেব বলছেন যে এটার সত্যতা পেয়েছেন অলরেডি, এটার সঠিক বিচার করবেন। সঠিক বিচার কি, যদি উনি জড়িত না থাকেন তাহলে তো সে এতক্ষণে হাই সিকিউরিটি কারাগারে যাওয়ার কথা। আরেকটা আসামি নাম হলো কালাম সিওমের, সে জবা ওয়ার্ডের ইনচার্জ, আবার সিআইডি। ওর এমন কোন রেকর্ড নাই যে খারাপ। সে অবৈধভাবে মোবাইল ইউজ করতো, মানুষদেরকে কথা বলা হইতো, প্লাস ইয়াবার ব্যবসা করত। সে সেম সিস্টেম চালু করছে জবা ওয়ার্ডে। এই সিস্টেমটা সহযোগিতা করতেছেন ওকে রফিক নামের একজন বন্দী। জবা ওয়ার্ড নাকি ভিআইপি, জেলখানায় নাকি আবার ভিআইপি ওয়ার্ড। এবং এই যে সিওমের কালাম বললাম, সে যখন দুর্নীতির ফরমানা তো তার কার্ডেই আছে, কার্ড চেক করলেই পাবেন, কেস কার্ড। বিশেষ করে অনেক সময় বোয়া লেখা হয়, ওইটা আমি জানি, কিন্তু তার বেলায় বা অন্যদের অনেকের বেলায় সঠিকটাই লেখা হয়। কারাগারে আপনারা জেনে রাখেন যে 100 জন মানুষের মধ্যে 80 জন নির্দোষ। এখন মেইন কথা হলো এগুলার সুষ্ঠু বিচার। এই যে আইজি পিজন মহোদয় বলেছেন যে ধীরে ধীরে সব কিছুর সমাধান করতেছেন, উনি স্বীকার করেছেন, ওনাকে স্যালুট দেই যে ওনাদের লোকদের মধ্যেই ক্রাইম আছে। এখন আমার কথা হলো, বসন্ত কুমার বণিক সাহেবকে আমি অনেক জায়গায় পেয়েছি, উনি সৎ লোক, কিন্তু ওই জেলার সাহেব, ওনাকে দেখতে বাংলা ফিল্মের যে ঝাম্বু ছিল না, ঝাম্বুর মতন বোঝা যায়। আর উনি বাজা মাছ উল্টিয়ে খেতে পারেন না। এর জন্য এই ভিডিওটি আপনারা সবাই শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে ন্যায় বিচার যাতে অসহায় নির্যাতিত বন্দীরা শান্তিতে থাকতে পারে। আপনারা বলতে পারেন যে 100 জনের মধ্যে 80 জন নির্দোষ হয় কেমনে? যেমন আপনাদের মধ্যে একজন আর আমি গেঞ্জাম করেছি, মারামারি করেছি, কিন্তু আপনি মামলা দিয়েছেন আমার 14 গোষ্ঠী সহ, আমি দিয়েছি আপনার 14 গোষ্ঠী সহ। তারপরে কি হয়েছে, বাকিরা নির্দোষ কি না আপনারাই বলবেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন।